দর্শক বিকেলে জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম কাদির রবু। রবু, প্রায় 10 লাখ কোটি টাকার বাজেট পেশ হতে যাচ্ছে আজ। এই বাজেটকে পেশ করতে অর্থমন্ত্রীর প্রস্তুতি নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই এবং সার্বিক বাজেটের বিষয় নিয়েও নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। রবু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে ধন্যবাদ জাকিয়া। আজকে অর্থমন্ত্রী জাতীয় সংসদে যে বাজেটটি পেশ করবেন সেই বাজেটটি কিছুক্ষণ আগে মন্ত্রী পরিষদের সভায় কিন্তু সেটি অনুমোদন হয়েছে এবং যেখানে সভাপতিত্ব করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো বিকেল 3টায় অর্থমন্ত্রী যে বাজেটটি আসলে দিতে যাচ্ছেন এটি তার জীবনের প্রথম বাজেট এবং এমন একটি সময়ে তিনি এই বাজেটটি দিচ্ছেন যখন অর্থনীতি খুব কঠিন চাপে এবং কঠিন সময়ে বলা যায়। কারণ মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা, কর্মসংস্থানের চাপ এবং সেই সঙ্গে কম রাজস্ব আদায় সব কিছু মিলিয়ে একটি সংকটময় পরিস্থিতিতে অর্থমন্ত্রী এই বাজেটটি দিতে যাচ্ছেন। তবে সেজন্য এই বাজেটটির প্রধান লক্ষ্যই হচ্ছে যে জনগণকে স্বস্তি দেওয়া এবং পাশাপাশি অর্থনীতিতে গতিশীলতা আনা। এবং সেক্ষেত্রে অর্থনীতিতে গতিশীলতা আনার ক্ষেত্রে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী যে বিষয়টি পরিষ্কার করেছেন সেক্ষেত্রে তিনি বলেছেন যে তিনভাবে তিনি এই গতিশীলতা আনার পরিকল্পনা করেছেন। এক হচ্ছে যে অর্থনীতি পুনর্গঠন করবেন, দ্বিতীয়ত হচ্ছে অর্থনীতি উত্তরণ হবে, পরবর্তীতে একটি সমৃদ্ধ অর্থনীতিতে দেশ রূপান্তরিত হবে। সে লক্ষ্যেই তিনি নানা রকম পদক্ষেপ নিয়েছেন। বিশেষ করে বিনিয়োগকে তিনি উৎসাহিত করেছেন, কর্মসংস্থান বাড়ার জন্য, বিনিয়োগ সহজ করার জন্য এবারের বাজেটে যে একটি নতুন পদক্ষেপ কিংবা ঘোষণা অর্থমন্ত্রী দিয়েছেন সেটাকে তিনি বলছেন ডিরেগুলেশন, অর্থাৎ বিনিয়ন্ত্রণ। অর্থাৎ বিনিয়োগকারীরা কিংবা যারা ব্যবসা করেন তারা সরকারের কাছ থেকে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো গ্রহণ করেন সেগুলো যাতে খুব সহজে এবং দ্রুত তারা পেতে পারেন সেই ব্যবস্থাটি করা। বিশেষ করে লাইসেন্স, অনুমোদন ইত্যাদি যে অনুমোদনগুলো প্রয়োজন হয় এগুলো খুব সহজ করা। সেই সঙ্গে বিনিয়োগকারীরা যাতে সহজে আয়কর রিটার্ন কিংবা ভ্যাট পরিশোধ করতে পারেন সেদিক থেকেও সহজ করা হয়েছে। অর্থাৎ বাজেটটিকে বিনিয়োগ বান্ধব করে কর্মসংস্থান সৃষ্টিতে যাতে বড় ভূমিকা রাখতে পারে বাজেট, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। আরেকটি পদক্ষেপ নেওয়া হয়েছে বাজেটের মাধ্যমে, সেটি হচ্ছে যে বিদেশি বিনিয়োগকারীরা বিদেশ থেকে যে ঋণ নেয় সেই ঋণের উপর যে উচ্চ কর দিতে হয় সেটি কমানো হয়েছে, যাতে করে বিদেশ থেকে বিনিয়োগকারীরা ঋণ নিতে পারে কিংবা বিদেশি বিনিয়োগকারীরা উৎসাহিত হয় সে বিষয়টিও কিন্তু আছে। যারা তরুণ উদ্যোক্তা একেবারে নতুন তাদেরকে সহযোগিতা করার জন্য জামানতবিহীন একটা ঋণের ঘোষণাও কিন্তু অর্থমন্ত্রী এই বাজেটের মাধ্যমে দেবেন। সেই সঙ্গে যারা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উদ্যোক্তা রয়েছেন তারা 50 লাখ টাকা পর্যন্ত যে লেনদেন করবেন এবং সেটি কিন্তু করমুক্ত থাকবে। তো তাছাড়া ব্যবসার ক্ষেত্রে যে কর্পোরেট কর হার সেটিও কিন্তু অর্থমন্ত্রী বাড়াননি। তো সব কিছু মিলেই বলা হচ্ছে যে এবারের বাজেটে বিনিয়োগ এবং কর্মসংস্থানের মাধ্যমে অর্থনীতিতে একটা গতিশীলতা আনার চেষ্টা থাকবে অর্থমন্ত্রী। অন্যদিকে তিনি যেহেতু অনেক দিন ধরে বাংলাদেশের মানুষ মূল্যস্ফীতির চাপে আছে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে, সেক্ষেত্রে তিনি মানুষকে একটু স্বস্তিও দিতে চান। সেক্ষেত্রে অর্থমন্ত্রী যেটি করেছেন যে জিনিসপত্রের দাম বা মূল্যস্ফীতিকে এবার 7.5% মধ্যে তিনি ধরে রাখার লক্ষ্যমাত্রা এই বাজেটের মাধ্যমে নিয়েছেন, যেটি এখন 9%-এর উপরে। সেজন্য তিনি বেশ কিছু পদক্ষেপের কথা বলছেন বাজেট বক্তব্যে, যেটি অর্থমন্ত্রী যখন 3টার সময় বাজেট বক্তব্য শুরু করবেন তখন পাওয়া যাবে। আমরা তার বাজেট বক্তৃতার বই থেকে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে জিনিসপত্রের দাম যাতে কম থাকে সেজন্য 60টি নিত্যপণ্য, চাল, ডাল, পেঁয়াজ, গম এরকম 60টি নিত্যপণ্যে প্রায় উচ্চকর কমানো হয়েছে। সেই সঙ্গে সাধারণ মানুষ যেগুলো গৃহস্থলী পণ্য ব্যবহার করে, ফ্রিজ, ওয়াশিং মেশিন বা এই ইলেকট্রনিক যে আইটেমগুলো সেগুলোর ক্ষেত্রেও কিন্তু কর শুল্ক ছাড় দেওয়া হয়েছে। সেই সঙ্গে দেশীয় শিল্পের যে উৎসাহিত করার জন্য যেগুলো মানুষের ব্যবহার করে তাতে যাতে খুব কম টাকায় পাওয়া যায়, সেই সঙ্গে সেগুলোর উৎপাদন খরচ যাতে কম পড়ে সেক্ষেত্রেও কিন্তু তিনি শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছেন। তো এইভাবে নানান রকমের পদক্ষেপের মধ্য দিয়ে তিনি জনগণকে স্বস্তি দিতে চেয়েছেন। একই সঙ্গে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে তিনি যেটি করেছেন সেটি হচ্ছে খাদ্য সংগ্রহ তিনি বাড়াবেন এবং সেই সঙ্গে সেটার জন্য বরাদ্দও তিনি বাড়িয়েছেন। কৃষি উৎপাদন কিংবা খাদ্য সরবরাহ ব্যবস্থা যাতে বিঘ্নিত না হয় সেজন্য কৃষকের
কীটনাশক বা বালাইনাশক আমদানির ক্ষেত্রে যে ভ্যাট আছে সেগুলোও তিনি প্রত্যাহার করেছেন। এটি হচ্ছে যে খাদ্য উৎপাদন কিংবা সরবরাহ ব্যবস্থার কথা আমি আপনাকে জানালাম। পাশাপাশি বাজেটে যারা কম আয়ের মানুষ, যাদের কোনো নির্দিষ্ট কাজ নাই, চাকুরি নেই, তারা যাতে খুব সহজে মূল্যস্ফীতির হাত থেকে কিছুটা সুরক্ষা পান, সেজন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেটা আছে সেটাও কিন্তু সম্প্রসারণ করা হচ্ছে এবং সেখানে বরাদ্দ বাড়ানো হচ্ছে। সামাজিক নিরাপত্তায় প্রায় 1,44,000 কোটি টাকা বরাদ্দ থাকছে, যাতে করে গরিব মানুষ মূল্যস্ফীতির হাত থেকে সুরক্ষা পায় বা তাদের জীবনযাত্রার ব্যয়টা কমে। সেক্ষেত্রে আমি উল্লেখ করতে চাই যে সরকার এরই মধ্যে যে ফ্যামিলি কার্ড বিতরণ করছে, এবারের বাজেটে কিন্তু ফ্যামিলি কার্ডের জন্য 14,500 কোটি টাকা বরাদ্দ আছে। একই সঙ্গে কৃষক যারা তাদের উৎপাদনে উৎসাহিত করতে কিংবা তাদের খরচ কমাতে সরকার কৃষক কার্ডের ব্যবস্থা করেছেন, সেখানেও কিন্তু 1,062 কোটি টাকার মতো বরাদ্দ রাখা হয়েছে, যাতে বছরে তারা একবার 2500 করে টাকা তারা পান, এরকম একটি সুবিধা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এই সুবিধাটি আরও বাড়বে, তবে প্রাথমিকভাবে প্রায় 41-42 লাখের মতো কৃষক এতে করে উপকৃত হবেন। সেই সঙ্গে আরেকটি বিষয়ের এখানে পদক্ষেপ বাজেটে আমরা লক্ষ্য করছি, সেটি হচ্ছে হেলথ কার্ড, অর্থাৎ চিকিৎসা খরচ যে সাধারণ মানুষের বেড়েছে, ঔষধের দাম বেড়েছে, চিকিৎসা খরচ যাতে মানুষের একটু নাগালের মধ্যে আসে কিংবা তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া যায়, সেজন্য সরকার হেলথ কার্ড চালু করবে। আরেকটি বিষয় বাজেটের মধ্যে নতুনত্ব দেখা গিয়েছে, সেটি হচ্ছে সৃজনশীল অর্থনীতির জন্য 300 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। অর্থাৎ সারা দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ড উৎসাহিত করার জন্য, নাচ গান আর্ট কিংবা কালচারাল উৎসব, এগুলোকে উৎসাহিত করার জন্যও কিন্তু সরকার 300 কোটি টাকা সৃজনশীল অর্থনীতি নামে বরাদ্দ রেখেছেন। তো এই আসলে বাজেটের এখন পর্যন্ত দিক। এখন 3টার সময় অর্থমন্ত্রী বাজেট বক্তব্য দেবেন এবং বাজেট পেশ করবেন, তখন আসলে আরও বিস্তারিত জানা যাবে।